সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন জানাচ্ছি আমন্ত্রণ। দর্শক, গ্রীষ্মকালের একটা প্রচণ্ড গরমের মধ্য দিয়ে পার করে আমরা এখন বর্ষাকালের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টিতে বারবার বৃষ্টি হচ্ছে, আবারও গরম কিছুদিন ধরে, এরকম একটা সিজনাল চেঞ্জেসের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই যে ঋতুর পরিবর্তনগুলোর সময় সবসময় সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের মাথাচাড়া দিয়ে ওঠে। সবচেয়ে বেশি সমস্যায় আমরা ভুগে থাকি, জ্বর হয়, আর নানা কারণে জ্বর হয়। কী কারণে আসলে হচ্ছে, অনেক সময় এই সিজনটাতে আবার ডেঙ্গুরও একটা প্রকোপ থাকে। আসলে কি ডেঙ্গু জ্বর কিনা, বা ডেঙ্গু জ্বর না হলে অন্য কী কারণে জ্বর হচ্ছে, সে সময় আসলে কি অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন, বা কতটুকু ঠিক এই জিনিসটা, বা অ্যান্টিবায়োটিক না খেলে আমাদের জ্বরটা আসলে কতদিনে ঠিক হতে পারে, বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা চিন্তিত থাকি। তো আজকে আমরা সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবো, এবং সেই সাথে আমাদের কিছু ক্রনিক ডিজিজের পেশেন্ট থাকেন, ডায়াবেটিস বা কিডনির প্রবলেমের রোগীরা থাকেন, তারাও এই সিজনটাতে অনেক সময় হসপিটালাইজড হন। কী কারণে এবং কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। আমাদের আজকের বিষয়টিতে আমরা রেখেছি সার্বিক স্বাস্থ্য সুরক্ষা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এফ.এম. মোফাক্খরুল ইসলাম, মেডিসিন বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় দর্শক শ্রোতা। প্রথমে আমি ধন্যবাদ জানাই ডক্টর মলি এবং বাংলা ভিশনকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আসলে চেষ্টা করি যে সবসময় আপনাকে যখন পাই আমরা সার্বিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনাগুলো করার জন্য, যেহেতু মেডিসিনের বিভাগে স্যার আপনি আছেন, এই প্রেক্ষাপট থেকে একটু যদি জানি যে এখন যে কারেন্ট সিচুয়েশনটা বা এই সময়টিতে স্যার আপনার হসপিটালে বা আপনার প্র্যাকটিসে কোন রোগীগুলো বেশি আসছে স্যার? মেডিসিন বিভাগে যদি আমি বলি যে সবসময় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক রোগী থাকে জ্বরের। তো এই জ্বরের প্যাটার্নটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়। দেখা যায় যে এক এক সিজনে এক এক জ্বরের, এক এক ধরনের জ্বরের প্রকোপ বাড়ে, আর কিছু কিছু জ্বর থাকে সারা বছর জুড়ে হতে থাকে। তাহলে আমাদের এই সিজনাল চেঞ্জটা সাথে একটু মনে রাখতে হবে। সিজনাল চেঞ্জে যে জ্বরগুলো আসতেছে সেগুলোকে একটু গুরুত্ব দিতে হবে, কিন্তু এছাড়া অন্য যে জ্বরগুলো থাকে তাদেরকেও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই সময় যেই রোগগুলো বেশি হয় সেগুলো হচ্ছে পানিবাহিত রোগ। বর্ষার শুরুতে এবং বর্ষার সময় পানিবাহিত রোগগুলো বেশি হয়। তো তার ভিতরে থাকে আপনার এন্টেরিক ফিভার বা টাইফয়েড জ্বর, ডায়রিয়া, জন্ডিস, এই রোগগুলো আমরা বেশি পাই। আর এই বর্ষা মৌসুমে স্পেসিফিক্যালি আমরা গত কয়েকটা বছর দেখছি যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, এবং ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বাড়ে। তো এই সিজনে, এই বর্ষায় আমাদের কিন্তু ভাগ্য ভালোই বলতে হবে যে আমরা সেই হিসেবে ডেঙ্গু রোগী পাচ্ছি না, কিন্তু একেবারেই পাচ্ছি না তা না, কিন্তু গত বছরের তুলনায় কিংবা তার আগের বছর তুলনায় 2023-22-এর তুলনায় হয়তো এর প্রকোপটা 1.0 না, কিন্তু ডেঙ্গুর কথা আমরা কোনো অবস্থাতেই এই সিজনে ভুলে যাওয়া যাবে না। তো আমার প্রথমেই থাকবে, যদি জ্বর হয় আমাদের এই কথাটা মনে রাখতে হবে, জ্বর বিভিন্ন কারণে হতে পারে, এবং জ্বর কোনো রোগ না। জ্বর হচ্ছে বিভিন্ন রোগের প্রকাশ, উপসর্গ। যেমন টাইফয়েডে জ্বর হয়, ডেঙ্গুতে জ্বর হয়, নিউমোনিয়াতে জ্বর হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে জ্বর হয়, ম্যালেরিয়াতে জ্বর হয়। সেটাই, তাহলে আমাদেরকে সিজনাল ভেরিয়েশনটা জানতে হবে এবং জ্বরের চরিত্রটাকে একটু বুঝতে হবে। আমরা যদি জ্বরের চরিত্রগুলো দেখি যে জ্বরের সাথে কি সিমটম আছে, জ্বরের সাথে অন্য লক্ষণ কি আছে, যেমন কিছু কিছু লক্ষণ আমাদেরকে বলে দেয় এই জ্বরটা কোন কারণে হচ্ছে। যেমন যদি কোনো রোগী জ্বরের সাথে কাশি থাকে, বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট হয়, আমরা ধরে নিই এই পেশেন্টটা, এই রোগীর নিউমোনিয়া আক্রান্ত। যদি কোনো জ্বরের রোগীর দেখা যায় যে তীব্র মাথা ব্যথা হচ্ছে, তখন আমরা চিন্তা করি ব্রেইনের ইনফেকশনের, মেনিনজাইটিসের আমরা চিন্তা করি। কোনো রোগীর জ্বরের সাথে প্রস্রাবে জ্বালা পড়া হচ্ছে, তাহলে আমরা ধরে নিই যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সমস্যা অধিকাংশ হয় আমাদের ওই জ্বরগুলো নিয়ে যেই জ্বরের সাথে এরকম লোকালাইজিং কোনো সিমটম বা সাইন থাকে না। যেমন ম্যালেরিয়াতে কিন্তু শুধু জ্বর থাকে। টাইফয়েড, টাইফাস, ডেঙ্গু, এদের সাথে শুধু জ্বরের সাথে তেমন উল্লেখযোগ্য শারীরিক কোনো সিমটমের সম্পর্ক থাকে না। তখনই আমরা সিজনাল জ্বরগুলোকে বেশি গুরুত্ব দেই। এই সিজনে আমরা যখন জ্বর আসে, জ্বরের সাথে যখন গায়ে ব্যথা থাকে,
মাথা ব্যথা থাকে, চোখের ব্যথা থাকে, মানে ব্যথা এবং জ্বরটা যখন বেশি থাকে তখন আমরা ধরে নেই এটা ডেঙ্গু। কিন্তু সবসময় আমাদের এই ধরে নেওয়াটা ঠিক নাও হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ইনফেকশন হয়ে গেছে, জ্বর তো ইনফেকশনের জন্য বেশি হয়, কিন্তু জ্বর ছাড়াও ইনফেকশন হতে পারে। তাহলে পেশেন্টের অন্যান্য সিমটম নিয়ে আসতে পারে, যেমন পেশেন্টের দুর্বল লাগা, অসুস্থতা লাগা, মাথা ব্যথা, পেটে ব্যথা, এরকম নন স্পেসিফিক বলি আমরা এদেরকে, এরকম সিমটম নিয়ে আসতে পারে। সেই জন্য আমাদেরকে এখন সতর্ক হতে হবে, কারণ প্রতিটি জ্বরই কিন্তু কিছু কিছু জ্বর সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়, আবার কিছু কিছু জ্বর জীবন সংহারীও হতে পারে। যেমন অধিকাংশ ডেঙ্গু ভালো হয়ে যায়, কিন্তু যখন জটিলতা তৈরি হয় এই ডেঙ্গুর থেকে জীবনও চলে যেতে পারে। যদিও এই পর্যন্ত এবার আমাদের অভিজ্ঞতা ভালো, এখনো আমরা ডেঙ্গুর কোনো রোগী হারাইনি। তবে এখানে স্যার একটু জিজ্ঞেস করতে চাই যে অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে ডেঙ্গু হয়েছে, আমি আসলে যেহেতু আমরা এই সময়টার মধ্যে টাইফয়েডের কথা বলছি, ডেঙ্গুর সাথে টাইফয়েডের জ্বরের স্যার কোনো ডিফারেন্স আছে কিনা, বা কেউ যদি বুঝতে চায় যে আমার কোন জ্বরটা হয়েছে উইদাউট এনি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, তাহলে স্যার কি আমরা কোন ধরনের কিছু বলতে পারি কিনা? এখন আমরা বলি যে প্রথম 2-3 দিন জ্বর আনডিফারেন্সিয়েটেড ফিভারই আমরা বলি। তবে সাধারণ লক্ষণ যদি আমরা বলতে চাই, ডেঙ্গু জ্বরে কিন্তু প্রথম থেকেই জ্বর অনেক বেশি থাকে, তাপমাত্রা প্রথম দিকে বেশি থাকে, হাই ফিভার নিয়ে আসে, গায়ে ব্যথা নিয়ে আসে, এবং জ্বরটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আর টাইফয়েডের বিশেষত্ব হচ্ছে টাইফয়েড শুরুতে কিন্তু অনেক জ্বর আসে না, জ্বর অল্প করে শুরু হয়, গায়ের ব্যথা থাকতে পারে, নাও থাকতে পারে, কাশি থাকতে পারে, পেটের সমস্যা থাকতে পারে, পায়খানা, পাতলা পায়খানা হতে পারে, লুজ মোশন হতে পারে, কনস্টিপেশন হতে পারে, কিন্তু জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা এটাকে বলি স্টেপ লেডার প্যাটার্ন। দিন যত যায় জ্বরের তীব্রতা তত বাড়তে থাকে। স্যার আমরা এই জায়গাটাতে আরেকবার আসবো যে কখন আসলে ইনভেস্টিগেশনটা করা দরকার আর কখন মানে দেরি হয়ে যায় বা ইনভেস্টিগেশনের জন্য। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম আজম খান, আমি মাতন মেডিকেল থেকে বলছিলাম। জি জি জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার হলো প্রায় সময় প্রেসার একটু লো থাকে, তারপরে যে আপনার একটু ডায়াবেটিস 7 আছে, মাঝে মাঝে মাথা ঘুরায়, শরীর ঝিমঝিম করে, একটু ক্লান্তি ভাব। আচ্ছা, স্যারের কোনো প্রশ্ন আছে কিনা? এখন আপনার জানার বিষয়টি কি দর্শক, আপনার এখন কমপ্লেইনটি কি? আমার কমপ্লেইন প্রায় সময় আমার প্রেসার লো থাকে, এটার জন্য কি করব আমি? আচ্ছা, আপনি কি প্রেসার ওষুধ খান কোনো? না, আমি এখন প্রেসার কোনো ওষুধ খাচ্ছি না। আচ্ছা, আপনার প্রেসার কত থাকে এমনিতেই যখন লো থাকে? যখন অনেক সময় 60/90 বা 70/90, 100 এরকম থাকে। আচ্ছা, ওনার ডায়াবেটিস বলছেন 7.0 থাকে, র্যান্ডম যেটা করেন হয়তো, বা প্রেসার বলছেন 60/90 থাকে। অর্থাৎ সেই ক্ষেত্রে মাথা ঘোরা, ঝিমঝিম করে, এই ধরনের পেশেন্ট অনেক পেশেন্ট থাকে স্যার এই ধরনের। কিন্তু এদের আসলে কি করা উচিত বা এই ধরনের বিষয়গুলো? এখন কথা হচ্ছে যে লো ব্লাড প্রেশার বলে আমাদের কোনো রোগ নাই। সো লো ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে, আমাদেরকে দেখতে হবে ব্লাড প্রেশারটা কম কেন। এখন ওনার ডায়াবেটিস 7 বলছেন, এটা কি ফাস্টিং নাকি খাবার পরে, এটা জানা দরকার। এবং উনি ডায়াবেটিসের জন্য কোনো ঔষধ খাচ্ছেন কিনা, কারণ কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ আছে, যেমন ইম্পাগ্লিফ্লোজিন বলে আমরা যেটা বলতেছি আজকাল, এই GLT-2 ইনহিবিটর, তারা কিছুটা ব্লাড প্রেশার কমাতে পারে। ডায়ুরেটিক্স জাতীয় কিছু ওষুধ যদি খান সেটাতে ব্লাড প্রেশার কমতে পারে। যদি হার্টের রোগ থাকে তাহলে ব্লাড প্রেশার কমতে পারে। এছাড়া কিছু হরমোনাল ইয়ে থাকে, যেমন এডিসনস ডিজিজ যদি থাকে তাহলে ব্লাড প্রেশার কমতে পারে। ব্লাড প্রেশার 90/60, প্রথম কথা হচ্ছে যে ব্লাড প্রেশারের মাপটা হতে হবে অ্যাকুরেট। মাপ দেওয়ার আইডিয়াল কন্ডিশনগুলো নিয়ে মাপটা অ্যাকুরেট দিতে হবে, একজন ভালো অভিজ্ঞ ফিজিশিয়ান দিয়ে দেওয়াই ভালো। কারণ দেখা যায় যে অধিকাংশ মানুষ লো ব্লাড প্রেশার বলে ওই ফার্মেসিতে যায়, ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশার মাপে, তারা ঝটপট মেপে দেয়, মেশিনটা থাকে অনেক পুরাতন, তাদের কোনো ক্যালিব্রেশন থাকে না। তো এবং তারা অনেক সময় রোগীর লক্ষণ দেখে বলে দেয় প্রেশার হাই, প্রেশার লো। সো প্রথমে জেনুইন হতে হবে যে আপনার প্রেশার লো থাকছে, পারসিস্টেন্টলি লো থাকছে, এবং তখন আমরা ইনভেস্টিগেট করব যে কি কারণে প্রেশার লো হচ্ছে। প্রেশার লো হওয়ার কিন্তু লো প্রেশার নামে কিন্তু কোনো রোগ নাই, এটা
অন্যান্য কোনো রোগের লক্ষণ হতে পারে। এখানে স্যার একটা বিষয়কে আমরা ইনক্লুড করতে পারি কিনা যে ফ্যামিলিতে যদি প্রেশার লো রান করে সেক্ষেত্রেও কি মানুষের প্রেশার এরকম লো হতে পারে কিনা, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কারো যে বাবা বা মার থাকে এরকম? আমি আবারও বলতেছি যে লো প্রেশার নামে আমাদের আমরা কোনো রোগ নাই, তাই না? এখন আমাদের এভারেজ ব্লাড প্রেশার কি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমাদের বাংলাদেশিদের ব্লাড প্রেশার কিন্তু ইউরোপিয়ান ব্লাড প্রেশারের মতো না। আমাদের প্রায় দেখা যায় যে ব্লাড প্রেশার 100, সিস্টোলিক ব্লাড প্রেশার 100-র নিচে থাকে, ডায়াস্টোলিক 60-70 থাকে। তো এটাকে আমরা লো ব্লাড প্রেশার হিসেবে বলবো কিনা, সাধারণত আমরা লো ব্লাড প্রেশার নিয়ে যাই যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 90-র নিচে চলে যায় তখন, আর ডায়াস্টোলিক 60-এর নিচে চলে যায়, তখন আমরা এটা নিয়ে কনসার্ন হই। এবং সেই সাথে যদি সিমটম থাকে, যেমন যদি মাথা ঘোরানো থাকে, পড়ে যাব এরকম ভাব হয়, কাজ করতে কষ্ট হয়, তখন আমরা এটার জন্য ইনভেস্টিগেশনে যাব। মানে উপরের যে প্রেসারটা যেটাকে আমরা বলি যে সবসময় 120, উপরেরটা নিচেরটা হচ্ছে 80, সেই উপরের প্রেসারটা যদি 80-র কাছাকাছি চলে যায় তাহলে আমরা বলছি যে লো ব্লাড প্রেসার, এবং নিচেরটা যদি চলে যায় হচ্ছে 60-এর কাছাকাছি বা 50-60-এর নিচে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে একটা প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলাম যে ডেঙ্গুতে আমরা একটা টেস্ট করি, অনেকেই কিন্তু ডক্টরের শরণাপন্ন হওয়া ছাড়া নিজেরাই এই টেস্টটা গিয়ে এর ওর কাছে বা ফার্মেসিতে শুনে গিয়ে করে আসে, এবং নেগেটিভ আসে যখন তারা ভেবে নেয় যে আসলে আমার তো ডেঙ্গু হয়নি। কিন্তু এই বিষয়টা আসলে কতটুকু সঠিক, কারণ টেস্ট করার নির্দিষ্ট সময় ছিল, এই সময়টা যদি সাইটটা আমাদেরকে বলেন। ডেঙ্গু টেস্টের জন্য আমাদের আসলে এখন এই সিজনে যেহেতু ডেঙ্গুর ভয় থাকে এবং ডেঙ্গুর কিছু জীবনঘাতী প্রতিক্রিয়া আছে, একটু অ্যালার্ট থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচাইতে ভালো হয় যদি আমরা প্রথম 2-3 দিনের ভিতরেই ডেঙ্গু টেস্টটা করে ফেলি। তো এই সময় আর একটা সিঙ্গেল টেস্ট দিয়ে কিন্তু আমাদের বোঝা যাবে না যে এটা ডেঙ্গু কি ডেঙ্গু না। যদি আমরা 5 দিন আগে রক্ত পরীক্ষা করি ডেঙ্গুর স্পেসিফিক টেস্টের ভিতরে ডেঙ্গু NS1 অ্যান্টিজেনটা আমরা করি, আর 5 দিন পরে গেলে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি করব। এখন দেখা যায় অনেক রোগীরা আসে যারা 2-3 দিনের মাথায় NS অ্যান্টিজেন অ্যান্টিবডি সবগুলো করে ফেলে এবং সবগুলোই নেগেটিভ হয়ে যায়। আবার অনেকে দেরি করে এসে টেস্ট করে, তখনও দেখা যায় যে NS1 নেগেটিভ, 5 দিন পরে করলে এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। তো NS1 অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডি এগুলো কিন্তু আমাদের সাপোর্টিভ এভিডেন্স। একদম ডেফিনিট করে যদি আমরা বলতে চাই যে ডেঙ্গু কিনা, তাহলে আমাদের PCR করতে হবে, ডেঙ্গু ভাইরাস আইসোলেট করতে হবে, যেটা সম্ভব না। সেই সাথে ডেঙ্গুর জন্য আমরা যে লক্ষণের সাথে আমরা সিবিসিটা দেখি। ওকে স্যার, আমরা ডেঙ্গুর বিষয়টিতে আরেকটু জানবো বিস্তারিত। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুন্সিগঞ্জ থেকে বলতেছি, আমার নাম শাহিন মোল্লা, আমার বয়স 36। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি আর আমার ওজন হলো 73 কেজি। আমি গত 3-4 দিন আগে আমার ডায়াবেটিস মেপেছি, ওখানে আমার খালি পেটে 6.5 আর ভরা পেটে 11 মতো। এখন আমি শিক্ষকতা করি, কিন্তু আমি একটা ক্লাস করলে আমার শরীর ঝিমঝিম করে, মাথা ঝিমঝিম করে, আমি ক্লান্তি বোধ করি, শরীরটা ঘামায়। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, উনি আমাকে কমেট 500 দিয়েছে আর কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছে আর কি। এখন আমি মাঝে মাঝে হাঁটতে পারি, মানে হাঁটা চলাটা ওরকম কন্টিনিউ করতে পারি না, কিন্তু এখন আমার কি করণীয়, আমার শরীরটা দুর্বল লাগে আর কি। স্যার কি কোনো প্রশ্ন আছে কিনা? এখানে আপনাদের জানা দরকার আপনার ব্লাড প্রেশার কত থাকে, আপনার হিমোগ্লোবিন কত আছে। আপনি কি হিমোগ্লোবিন মেপেছিলাম 12 এর মতো আছে এখানে। জি, তাহলে এখানে আপনার যেরকম ব্লাড সুগার, এটা তো আপনার প্রি ডায়াবেটিক অথবা আমরা ইম্পেয়ার্ড আইজিটিও বলতে পারি। তো এই অবস্থায় আপনি যদি মেটফরমিন খান, কমেট যদি খান, এটা ভালো, আপনাকে ডায়াবেটিস হওয়া থেকে রক্ষা করবে, যেন মানে ওভার ডায়াবেটিস হওয়া থেকে রক্ষা করবে। আপনার যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশনগুলো থাকে, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমরা বলি, স্ট্রোক, হার্ট অ্যাটাকের রিস্কটা কমিয়ে দেবে। কিন্তু এই লেভেলের ডায়াবেটিস কিংবা এই লেভেলের আপনার হিমোগ্লোবিন আপনার শারীরিক ক্লান্তির জন্য দায়ী না। এখন এইখানে এই শারীরিক ক্লান্তির জন্য দায়ীকে এটা দেখার জন্য আপনাকে আরও কিছু পরীক্ষা করতে হবে। একটা হচ্ছে আপনার ইসিজি করা আছে কিনা, ইসিজি করে দেখতে হবে যে আপনার হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। অলরেডি হার্টের সমস্যা হলে আপনি সহজে টায়ার্ড হয়ে যাবেন। আরেকটা হচ্ছে আপনার সিরাম ক্যালসিয়াম লেভেল ঠিক আছে কিনা, আপনার ভিটামিন ডি ঠিক আছে কিনা। এগুলো দেখে
সেইভাবে আপনাকে করতে হবে। আরেকটা হচ্ছে আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন কিনা, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, আপনার শারীরিক সুস্থতার জন্য যা দরকার একটা হচ্ছে যে উপযুক্ত ডায়েট, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং এক্সারসাইজ। আপনি অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকেন কিনা, আপনার দুশ্চিন্তাগুলো পরিহার করতে হবে। আপনি অতিরিক্ত রাত জাগেন কিনা, ধূমপান করেন কিনা, আপনার এই ব্লাড কি বলে ডায়াবেটিসের এই লেভেলে আপনার দুর্বলতার কোনো কারণ নাই। অতএব দুর্বলতার অন্য কারণগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেই হিসাবে ব্যবস্থা নিতে হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। আরেকজন দর্শক আছেন, আমরা স্যার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার ওয়াইফের এই 1 সপ্তাহ যাবত জ্বর স্যার। আমরা জিম্যাক্স 500 আর হইলো সিপ্রোসিন এর খাওয়াইছি। জিম্যাক্সে না কমার জন্য আবার সিপ্রোসিন খাওয়াইতেছি। তো দিনের বেলা জ্বর থাকে না, রাত 8টা 9টার পরে জ্বর আসে। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন আছে কিনা? আরেকটা প্রশ্ন হলো, আমার মাজায় ব্যথা আছে। আচ্ছা, নামাজ পড়তে যাওয়ার সময় বুকে ব্যথা অনুভব করছি। এখন বুকের ব্যথা নাই, কোমরের দিকে পিছনে ব্যাক সাইডে পিছনে ব্যথাটা আসছে। আচ্ছা, প্রথমে আপনাকে জ্বরের সম্বন্ধে বলি। আপনি জ্বরের জন্য বললেন জিমেক্স খাইয়েছেন, আপনি সিপ্রোসিন খাওয়াচ্ছেন, কিন্তু কেন? আপনার জ্বরটা কেন আসলো প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। এটা কি ডেঙ্গু জ্বর? তো ডেঙ্গু জ্বর সাধারণত 7 দিন থাকে না। অথবা এটা কি টাইফয়েড জ্বর? টাইফয়েড হলে টাইফয়েডের উপযুক্ত পরীক্ষাটা করতে হবে। নাকি প্রস্রাবের জ্বালাপোড়া আছে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, সেখান থেকে জ্বর হতে পারে। নাকি এটা নিউমোনিয়া? তাহলে জ্বরটা কি কারণে হলো তা যদি জানার আগে অপ্রয়োজনীয় এবং অপর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, জ্বর তো ভালো হবে না, বরং আমরা এখন যেই দিকে যাচ্ছি আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এই রেজিস্ট্যান্স মারাত্মক আকার ধারণ করছে। 70 দশকের দিকে আমরা যখন টাইফয়েড চিকিৎসা শুরু হয়, তখন আমি স্কুলে পড়ি অথবা কলেজে পড়ি, তখন শুনতাম অ্যামোক্সিসিলিন দিলে সমস্ত জ্বর ভালো হয়ে যায়। 80 দশকের দিকে আসলো কোট্রাইমেক্সাজল, সমস্ত রোগ ভালো হয়ে যাচ্ছে। 90 দশকে আসলো কুইনোলন, সিপ্রোফ্লক্সাসিন। আমাদের এক কলিগ তখন বলছে চিকিৎসা করাই সহজ হয়ে গেছে, জ্বরের রুগী আসে সিপ্রোসিন দিলে ভালো হয়ে যায়। কিন্তু এখন তো এই সিপ্রোসিন কোনো কাজই করে না। তারপরে আসলো সেফট্রাএক্সনের যুগ। সেফট্রাএক্সন হচ্ছে যেই ইনফেকশনের সেফট্রাএক্সন দেওয়া হচ্ছে ভালো হয়ে যায়। এখন সেফট্রাএক্সনের কাজ হচ্ছে না। আসলো মেরোপেনাম, মেরোপেনাম রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং এর কারণ হচ্ছে এই যে অপ্রয়োজনীয় এবং অপর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। প্রথমে আমাদের জানতে হবে জ্বরটা কি। আজকাল টাইফয়েড জিমেক্সে কাজ করে না, সিপ্রোসিনে কাজ করে না। তাহলে এখন এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকটা যদি আপনি দিয়ে দেন, আমরা কালচারে কোনো গ্রোথ পাবো না, আমরা কালচারে সেন্সিটিভিটি পাবো না, আমরা সিদ্ধান্ত নিতে পারবো না যে এই রোগীর জন্য কি ওষুধ দিতে হবে, কোন জীবাণুটি দিয়ে যে আসলে হয়েছে সেটাই কিন্তু আমরা ধরতে পারবো, এবং কোন অ্যান্টিবায়োটিকে কাজ করবে সেটাও ধরা যাবে না। এই প্রসঙ্গটিতে আসছে, যেহেতু একজন দর্শকই আমাদেরকে ফোন করে ফেলেছেন এবং আমাদের স্যার একটা প্ল্যান ছিল যে এই কথাগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব, যে কোনো ধরনের জ্বর হলেই আমরা যে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি এবং দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের মতো করে খাচ্ছি, আবার অ্যান্টিবায়োটিকের একটু দামগুলো বেশি থাকার কারণে দেখা যায় আমরা 2-1 দিন খাই তারপর আবার বাদ দিয়ে দিই, সেখানেও একটা বিষয় থাকে। তো এই জায়গাটাতে স্যার যদি একটু বলেন যে আসলে কোন জ্বরগুলোতে আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত আর কোন জ্বরগুলোতে খাওয়া উচিত না। আমাদের যেই জ্বরগুলো ব্যাকটেরিয়াল জ্বর, ব্যাকটেরিয়া দিয়ে যে জ্বরগুলো হচ্ছে সেগুলোতে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে। যেমন টাইফয়েড আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে, নিউমোনিয়া অ্যান্টিবায়োটিক খেতে হবে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিন্তু ডেঙ্গুতে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই। আমাদের যদি ফ্লু হয় তাতে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই। এখন এই সিজনে কথাটা আমি সেটাই বলছি যে এখন আমাদের প্রথমেই চিন্তা করতে হবে ডেঙ্গু কিনা। তাহলে ডেঙ্গুর টেস্ট করতে হবে। ডেঙ্গু ইউজুয়ালি সেলফ লিমিটিং ডিজিজ, কোনো জটিলতা না হলে 5 দিনের ভিতর জ্বর ভালো হয়ে যায়। তীব্র জ্বর, গায়ে ব্যথা, 3 দিনের দিন জ্বর কমে যায়, 4th দিন জ্বর ভালো হয়ে যায়, এরপর আবার 1 দিন জ্বর আসতে পারে, তারপর ভালো হয়ে যায়। এখানে স্যার বাসায় যারা থাকবেন ডেঙ্গুর জ্বর চিকিৎসা করবেন তাদের জন্য কোনো মেসেজ আছে কি? তাদের জন্য মেসেজ হচ্ছে প্রথমেই রক্তটা পরীক্ষা করে ফেলেন, 3 দিনের ভিতরে করলে সিবিসিটা করতে হবে আর ডেঙ্গু NS1 করতে হবে। তারপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে আবার সিবিসিটা করব।
সিবিসিতে আমরা দেখব যে প্লেটলেট চেঞ্জ কীরকম হচ্ছে। ডব্লিউবিসি কমে যায়, প্লেটলেট কমে যায়, হেমাটোক্রিটটা বেড়ে যায়। এই প্লেটলেটের কমার হার যদি বেশি হয়, হেমাটোক্রিট যদি বেশি বেড়ে যায়, তাহলে আমাদের এই রোগীগুলোকে ভর্তি করতে হবে। কিন্তু তারপর কথা, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। আমাদের এখানে মেইন জিনিস যেটা হচ্ছে, ডেঙ্গুতে ভয়ের ব্যাপার হচ্ছে যে ব্লাড প্রেশার কমে যায়, ডিহাইড্রেশন হয়ে ব্লাড প্রেশার কমে ডেঙ্গু শক সিনড্রোমে চলে যায়, এবং রেয়ারলি প্লেটলেট কমার কারণে ব্লিডিং হতে পারে। আমি এখন পর্যন্ত প্লেটলেট কমে ব্লিডিংয়ের কারণে মারা গেছে এমন রোগী পাইনি। ব্লিডিং হচ্ছে পেয়েছি, কিন্তু প্লেটলেট কত কমলে ব্লিডিং হয় দেখা যাচ্ছে 20,000-এর নিচে নামার পরে ব্লিডিং হয়। কিন্তু আমরা 1 লাখের কমে আসলে কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছি, আমরা তাকে ভর্তি করে ফেলতেছি। আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিকমতো যদি করতে পারি, দেখা যায় যে এই প্রোগ্রেশনটা কমে যাচ্ছে। তাহলে ডেঙ্গু রোগী যদি সাধারণ ডেঙ্গু রোগী হয়, আপনার প্লেটলেট ঠিক থাকে, ব্লাড প্রেশার ঠিক থাকে, তাহলে বাসায় থাকাটাই উপযুক্ত। শুধুমাত্র সেই সব রোগী যাদেরকে আমরা বলি ওয়ার্নিং সাইন আছে, ডেঙ্গুতে কিছু ওয়ার্নিং সাইন হুড থেকে বলে দেওয়া আছে, তারা সেই সব রোগীগুলো ভর্তি হবে। ওয়ার্নিং সাইনের ভিতরে হচ্ছে যে রিপিটেড ভমিটিং, বমি হচ্ছে, বারবার বমি হচ্ছে, বমি কন্ট্রোল করা যাচ্ছে না, তীব্র পেটে ব্যথা হচ্ছে, প্লেটলেট খুব দ্রুত কমে যাচ্ছে, লিভারটা বড় হয়ে গেছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, সেই সব রোগীগুলো হাসপাতালে ভর্তি হবে। এছাড়া সাধারণ রোগী যে ডেঙ্গু রোগী, যাদেরকে বাড়িতে দেখার মতো কেউ নাই, যে রোগী যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় কেউ দেখতে পারবে না, একা থাকে, সে হাসপাতালে চলে আসবে। যদি ডেঙ্গু রোগী, যদি কোনো গর্ভবতী মায়ের ডেঙ্গু হয়, সেই রোগীগুলো হাসপাতালে চিকিৎসা নেবে। যদি কোনো রোগী যার আগে থেকে লিভার ডিজিজ আছে, অ্যাডভান্স লিভার ডিজিজ আছে, তারপর কিডনি ডিজিজ আছে, হার্টের সমস্যা আছে, তারা সাধারণ ডেঙ্গু থাকলেও হাসপাতালের কেয়ারে থাকবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিয়ে এসে মানে অ্যান্টিবায়োটিকটা মানে কতদিন ইউজ করা উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি গোসল করার পরে আমার হচ্ছে গা চুলকায়, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট থাকে, সেটা এরপরে সেটা ভালো হয়ে যায়। যখন আমার বয়স 12 বছর, আজ অব্দি আমার হচ্ছে 30+ বয়স, এখন পর্যন্ত এই সমস্যাটা আমি ভুগছি। আমি কোনো ধরনের মানে ডাক্তারের শরণাপন্ন হইনি, যেহেতু আমার এটা মানে বেশিক্ষণ থাকে না, 10 থেকে 15 মিনিট পর্যন্ত থাকে। এখন এই ক্ষেত্রে আমি স্যার একটু পরামর্শ চাচ্ছি যে আমার এখন করণীয়টা কি হবে। আমরা দর্শকের এই প্রশ্নের উত্তরটি নিব এবং সেই সাথে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কতদিন পর্যন্ত ঠিকভাবে করা উচিত ছিল সেটা নিয়ে একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, বিরতির পর এসে আমরা আমাদের বাকি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং দর্শকের উত্তর নিব এবং সাথে আরও আলোচনা করব। তার আগে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা একজন দর্শকের ফোনের উত্তর নিয়ে কথা বলছিলাম এবং সেই সাথে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কতদিন করা উচিত সেটা নিয়ে কথা বলছিলাম। স্যার, একজন দর্শক ছিলেন আমাদের সাথে, তার প্রশ্নের উত্তরটি আমরা একটু দিতে চাচ্ছি। তার প্রশ্নের উত্তরে বলবো যে গোসল করার পরে যদি চুলকানি হয় এবং ওনার অনেক বছর যাবতী হচ্ছে, 12 বছর বয়স থেকে এখনো হচ্ছে, তার মানে ওনার এখানে কোনো বড় ধরনের কোনো সমস্যা নাই। যদি এটা নতুন হতো তাহলে আমি বলতাম যে একটু সিবিসিটা করে নিয়ে দেখা যে পলিসাইথেমিয়া নামক একটা রেয়ার রোগ আছে কিনা। কিন্তু 12 বছর বয়স থেকে শুরু করে যেহেতু এখন পর্যন্ত আছে, এটার জন্য উদ্বিগ্ন হবার কিছু নাই এবং উনি ওষুধ ছাড়া এখন পর্যন্ত চলতে পারছেন। আমি বলবো যে ওষুধ ছাড়াই থাকেন। যদি বেশি হয়, যদি বেশি কষ্ট হয়, তাহলে যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন গোসলের আগে। যে দর্শক যিনি ছিলেন আমাদের সাথে প্রশ্নটি করেছিলেন, আশা করি তার উত্তরটি আপনারা পেয়েছেন। স্যার, এই জায়গাটিতে এসে একটু অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা নিয়ে কথা বলি। দুটি প্রশ্ন আপনার কাছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ফার্মেসি থেকে জেনে শুনে আমরা মানে অনেক সময় অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এটা আসলে ঠিক না, এটা আমরা কিন্তু সবাই জানি, তারপরেও অনেকেই হয়তোবা শুনবেন না কথা বা শুনেন না। কিন্তু সেখানে এখানে একটা ব্যাপার আছে যে স্যার এই যে অ্যান্টিবায়োটিক কিনছেন, ফুল কোর্সের ওষুধটা কিন্তু স্যার কিনেন না। একটা ওষুধ কিনেন, অনেক বেশি কস্টলি থাকে, 2টা ওষুধ কিনেন, 3টা 4টা ওষুধ কিনে যখন খেয়ে দেখেন ভালো হয়ে গেছেন, আর ওষুধ কেনার দরকার মনে করেন না। এই জায়গাটাতে স্যার আপনার মতামত কি বা কি করা উচিত আসলে? প্রথম জিনিস হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া, রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হওয়া উচিত না। কারণ এই আমাদের দেশে এই ইনডিসক্রিমিনেট অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে কিন্তু আজকে আমাদের এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে।
মেডিসিনগুলো অ্যান্টিবায়োটিক যখন আমরা ব্যবহার করি, আমাদের অ্যান্টিবায়োটিকের একটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, যেই রোগের জন্য যে অ্যান্টিবায়োটিক দরকার সেটা ব্যবহার করতে হবে, ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এবং তার ডিউরেশন মানে কতদিন আমরা ব্যবহার করব সেটাও অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। অ্যান্টিবায়োটিক আমার এখন মাথা ব্যথা হলো একটা প্যারাসিটামল খেলাম শেষ হয়ে গেল, ওরকম না যে এখন আমার কাশি হলো একটা অ্যান্টিবায়োটিক খেলাম শেষ হয়ে গেল। অ্যান্টিবায়োটিকের আমাদের প্রথমে সেই সিলেকশন অ্যান্টিবায়োটিকের ঠিক হতে হবে, তার ডোজ ঠিক হতে হবে, তার ডিউরেশন বা কতদিন আমরা দিব সেটা ঠিক হতে হবে। যেমন আমি প্রথমেই বলছিলাম যে আমরা টাইফয়েডের কথা যদি বলি, একসময় অ্যামক্সিসিলিনে ভালো হয়ে যেত, তারপরে কোট্রাইমক্সাজল, তারপরে সিপ্রোফ্লক্সাসিন, তারপর চলছে এখন সেফট্রায়াক্সন। এবং সেফট্রায়াক্সনের জন্য ডোজ হচ্ছে 60 to 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। তার মানে অ্যাডাল্টের দেখা যায় আমাদের প্রায় 4 গ্রাম সেফট্রায়াক্সন লাগে, এবং এটা দিতে হবে 14 দিন ধরে। এখন আমি কোনো পরীক্ষা ছাড়া যখন আমরা সেফট্রায়াক্সন লেখা শুরু করি, তখন দেখা যায় যে পল্লী চিকিৎসকরা লেখা শুরু করে, ওই যে যারা মেডিসিন বিক্রি করে তারাও লেখা শুরু করে, এবং আমাদের অধিকাংশ বলবো না, অনেক মানুষ চিকিৎসকের ব্যয় কমানোর জন্য সরাসরি গিয়ে মেডিসিন ডিপার্টমেন্টে মেডিসিন স্টোর থেকে মেডিসিন কিনে নিচ্ছেন। এখন এটা সত্যি কথা যে আমাদের মতো দরিদ্র দেশে সবাই চেষ্টা করবে যে তার চিকিৎসা ব্যয় কমানো যায় কিভাবে। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকের ফিস, পরীক্ষার ফিস দিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো সেটা বাঁচার জন্য তারা যাচ্ছেন। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, অপর্যাপ্ত ডোজে ব্যবহার করছেন, এবং অপর্যাপ্ত সময়ের জন্য ব্যবহার করছেন। এই সবগুলো মিলিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আজকাল আমি যেটা বলছি যে সিপ্রোফ্লক্সাসিনে যখন আমরা টাইফয়েড ভালো হতো, তখন কিন্তু চিকিৎসা ব্যয় অনেক কম ছিল, হ্যাজার্ড কম ছিল। রিসেন্টলি আমাদের একটা রুগী আমি দেখলাম, সে বলল যে তার টাইফয়েডের জন্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করতে 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। যদি আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা ডেভেলপ না করতো, আমরা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হতাম, তাহলে এটা 500-700 টাকার চিকিৎসার ব্যাপার ছিল। তাহলে আমাদের এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে কিন্তু আমরা আস্তে 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 খারাপ দিকে যাচ্ছি এবং আমাদের ইমিউনিটি ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার কারণে রোগের জীবাণুর রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। এবং অবস্থা এমন দেখা যাচ্ছে আজকাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য আমাদের মাল্টিপল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হচ্ছে, এবং অনেক সময় আমরা দেখা যাচ্ছে চিকিৎসা সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো প্রস্রাবের ইনফেকশনের মতো একটা সাধারণ ইনফেকশনের চিকিৎসা করতে এখন মেরোপেনাম, জেন্টামাইসিনের মতো ইনজেকশন দেওয়া লাগছে, তাও 14 দিন ধরে দিতে হচ্ছে। তাহলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু আমাদেরকে একেবারে জীবন সংহারী একটা কন্ডিশনের দিকে নিয়ে যাচ্ছে। এর থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারটা বন্ধ করতে হবে। স্যার, এই জায়গাতে একটু আসছি, আপনি শুরুতে বলছিলেন যে শুধুমাত্র জ্বর ছাড়াও এই সময়টিতে স্যার আমরা আরেক ধরনের রোগী পাচ্ছি, ক্রনিক ডিজিজ নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি, বাট সিকেডি বা ডায়াবেটিস মেলিটাসের সাথে ক্রনিক কিডনি ডিজিজ মানে ডায়াবেটিস মেলিটাসের সাথে তারা কিডনি সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে। তো এই জায়গাটি থেকে স্যার বিষয়টা এরকম যে ডায়াগনোসিসের এটা ভালোর দিকে যাচ্ছে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা, অথবা নাকি পেশেন্টই বেড়ে যাচ্ছে স্যার, কোন জিনিসটা আসলে মনে হচ্ছে এখানে? জ্বর ছাড়া আমরা যেই রোগীগুলো আমাদের মেডিসিন বিভাগে পাচ্ছি, নিয়মিতভাবে পাচ্ছি, সেগুলো হচ্ছে ডায়াবেটিস রোগী, তার অন্যতম। এবং হাসপাতালে যে রোগীগুলো ভর্তি হয় তার অধিকাংশই ডায়াবেটিসের জটিলতা নিয়ে ভর্তি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি বিকল হওয়ার রোগ। পৃথিবী জুড়ে কিডনি বিকল হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস। এবং আমি অ্যালার্মিং বলবো এটা যে আমাদের দেশে এখন আমরা প্রচুর কিডনি রোগী পাচ্ছি, কিডনি বিকল রোগী পাচ্ছি এই ডায়াবেটিসের কারণে। কিন্তু কেন ডায়াবেটিসের কারণে আমরা কিডনি রোগী পাচ্ছি? কারণ একটা হচ্ছে যে অশিক্ষা। আমরা ডায়াবেটিস রোগটা সম্বন্ধে জানি না, এবং জানলেও ওটাকে গুরুত্ব দিচ্ছি না। ডায়াবেটিস আছে, আমার তো কোনো সমস্যা হয় না। যখন আমরা ডায়াবেটিস বলি যে আপনার ডায়াবেটিস আছে, এই নিয়মগুলো মানতে হবে, ওষুধগুলো খেতে হবে, রোগীদের আমার তো কোনো সমস্যা হয় না। তাহলে সমস্যা না হলে আমি পয়সা খরচ করে কেন ওষুধ খাবো? এই একটা মানসিকতা কিন্তু কাজ করে। তারপরে আরেকটা হচ্ছে দারিদ্র। অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু অর্থনৈতিক কারণে পর্যাপ্ত পরিমাণে এবং উপযুক্ত ওষুধটা তারা
গ্রহণ করতে পারেন না। তখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিসটা পার্শিয়ালি ট্রিটেড থাকছে, কিছু সময় তারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, কিছু সময় খাচ্ছে না। তখন ব্লাড সুগার কিছুদিন বাড়তি থাকছে, আবার কিছুদিন কমছে। এই ফ্ল্যাকচুয়েটিং ব্লাড সুগারের কারণে আমাদের টার্গেট অর্গান ড্যামেজ যেটা আমরা বলি, কিডনির রোগ, ব্রেইনের রোগ কিংবা চোখের রোগ, নার্ভের রোগ, সেগুলো বাড়ছে। আলটিমেটলি হচ্ছে কি, পেশেন্টের এই রোগগুলো কিন্তু ক্রনিক, আস্তে 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 নার্ভটাকে নষ্ট করছে, আস্তে আস্তে কিডনি নষ্ট করছে, আস্তে আস্তে চোখ নষ্ট করছে। যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখন অবস্থাগুলো খুব খারাপ থাকে। তো সেই জন্য প্রথমে আমাদেরকে কিডনির বিকল রোগ থেকে যদি বাঁচতে হয়, আমাদের ডায়াবেটিসের সচেতনতা বাড়াতে হবে এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাকে আমাদের রোগীদের সামর্থ্যের ভিতরে আনতে হবে। আজকাল ডায়াবেটিসের অনেক ওষুধ চলে আসছে, নতুন নতুন ওষুধ আসছে, ভালো ভালো ওষুধ আসছে, কিন্তু প্রায় সবগুলোই ব্যয়বহুল। সরকারি হাসপাতাল থেকে আজকাল ডায়াবেটিসের ওষুধ দেওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে মেটফরমিন, তারপরে সম্ভবত লিনাগ্লিপটিন অথবা গ্লিপিজাইড জাতীয় ঔষধও কিন্তু হাসপাতাল থেকে দেয়া হচ্ছে, সরকারি হাসপাতাল থেকে আসছে। এটা খুবই ভালো লক্ষণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই মেডিসিনের সাপ্লাইটা সবসময় থাকে না, ইন্টারাপ্টেড থাকে। তারপরে আপনার যে চিকিৎসক এদের চিকিৎসা করেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, তারা ডায়াবেটিস সম্বন্ধে এডুকেটেড না, তারা নিজেরাও কনফিউশনে থাকে কখন কোন ওষুধটা দিব, তারা যত্রতত্র ওষুধ চেঞ্জ করে ফেলেন। সো এই জন্য আমাদের চিকিৎসক যারা আছে প্রান্তিক লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে, মেডিকেল অফিসার, তাদেরকে ডায়াবেটিস সম্বন্ধে বিশেষভাবে প্রশিক্ষিত করতে হবে যে ডায়াবেটিসের আমরা কি ঔষধ কি ডোজে দিয়ে যাব, কতদিন দিয়ে যাব। এবং ডায়াবেটিসের সমস্যা হচ্ছে ডায়াবেটিসের অনেকগুলো ওষুধ আছে, মেটফরমিন আছে, গ্লিপিজাইড আছে, গ্লিকাজাইড আছে, গ্লিপটিনস আছে, নতুন চলে আসছে আপনার GLP-1 অ্যানালগ আছে, এগুলো ইনজেকশন, তারপরে SGLT2 ইনহিবিটর আছে। এতগুলো ওষুধের ভিতর থেকে ওষুধ সিলেকশন করাটাকে শিখতে হবে, কোন রোগীর জন্য কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সিলেক্ট করে তাকে উপযুক্ত ওষুধটা দিতে হবে, ডোজটাকে উপযুক্ত করতে হবে, রোগীকে এডুকেট করতে হবে পর্যাপ্ত পরিমাণে যে তার রোগের কি কি জটিলতা হতে পারে এবং এই জটিলতা থেকে তাকে কিভাবে বাঁচতে হবে। যদি এইগুলো আমরা না করতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিস এবং কিডনি রোগ আমাদের দেশে আরো মারাত্মক আকার ধারণ করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য স্যার আপনি দিয়েছেন। আমরা যদিও প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি, তারপর স্যার আমরা একটু, যেহেতু আজকে আমরা কথা বলছিলাম সার্বিক সমস্যাগুলো নিয়ে, আপনি পানিবাহিত রোগের কথা বললেন। অনেক সময় দেখা যায় কি যে আমরা ঢাকা শহরের কথা বাদ দিয়ে যদি বাইরের কথা বলি, অনেক সময় পানিবাহিত রোগে আক্রান্ত রোগীরা যাদের ডায়রিয়া হয় বা এই ধরনের, তারা অনেক সময় ঠিকমতো জানি না যে আসলে ট্রিটমেন্টটা কীরকম হওয়া উচিত ছিল বা কি। তাদের জন্য যদি স্যার আপনার পরামর্শ থাকে যে প্রাথমিকভাবে তারা কি করতে পারে এবং কিভাবে প্রিভেন্ট করতে পারে। ডায়রিয়া রোগের কথা যদি বলতে হয় তাহলে আবারও আমি একই কথা বলবো, এবং আমি দুঃখজনকভাবে এটা আমি লক্ষ্য করেছি যে গ্রাম দেশে, ইভেন শহরের ভিতরেও ডায়রিয়া হলে দুটো অ্যান্টিবায়োটিক শুরু করে, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল। এবং যাদের ডায়রিয়া বেশি তাদেরকে হাসপাতালে ভর্তি করে সিপ্রোমেট্রো ইনজেকশন দেওয়া হয়, যেটা কোথাও কোনো বইয়ে উল্লেখ নাই। আমাদের দেশে ডায়রিয়া চিকিৎসায় পথকৃৎ বলতে পারি, লিডার বলতে পারি ICDDRB-কে। সেখানে যত সিরিয়াস ডায়রিয়া রোগী হোক না কেন তারা শুধুমাত্র এজিথ্রোমাইসিন 3টা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করছে। বাকি ডায়রিয়া চিকিৎসায় মেইন ফোকাস থাকতেছে কারেকশন অফ ডিহাইড্রেশন, পানি শূন্যতাকে ঠিক করা। কিন্তু আমাদের দেশে এই যে ডায়রিয়া হলে অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, এটাকে অবশ্যই পরিহার করতে হবে। এবং আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে রোগীদেরও মানসিকতার কিছু থাকে। ডায়রিয়া রোগী হাসপাতালে আসলাম, স্যালাইন দিল না। অধিকাংশ রোগী যদি সাম ডিহাইড্রেশন থাকে, ডিহাইড্রেশন সিভিয়ার না থাকে, শুধুমাত্র খাবার স্যালাইন দিয়ে আমরা যদি তার পানি শূন্যতাকে মোকাবেলা করি, পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন দিতে থাকি, তাহলে কিন্তু অধিকাংশ ডায়রিয়া ভালো হয়ে যাবে। ডায়রিয়াগুলো অধিকাংশ হচ্ছে ভাইরাস থেকে হচ্ছে, রোটা ভাইরাস থেকে হচ্ছে, অথবা ভিব্রিও কলেরি থেকে হচ্ছে। যদি ডিসেন্ট্রি না হয়, অধিকাংশ ডায়রিয়া কিন্তু আমরা যদি তার পানি শূন্যতাকে ম্যানেজ করতে পারি, পানি শূন্যতাকে ট্রিটমেন্ট করতে পারি, তাহলেই ভালো হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, অ্যান্টিবায়োটিকের কারণে এই ডায়রিয়া আরো প্রলম্বিত হচ্ছে। আরেকটা জিনিস ব্যবহার হচ্ছে অ্যান্টিমোটিলিটি ড্রাগ, যেগুলো কিছু আছে, লোপেরামাইড জাতীয় ওষুধ, রেসিকা জাতীয় ওষুধ, কিছু এগুলোর ব্যবহারের কোনো রকমের কোথাও কোনো রিকমেন্ডেশন পাওয়া যায় না।
কিন্তু সেগুলো র্যান্ডম ব্যবহার হচ্ছে। এবং এটা কিন্তু আমি বলবো যে শুধু গ্রাম না, ঢাকা শহরের ভিতরে এই ওষুধগুলোকে অযাচিতভাবে ব্যবহার করা হচ্ছে। স্যার, যেহেতু আমরা আজকে একদমই শেষ পর্যায়ে আছি, আমাদের আজকের বিষয়টাকে নিয়ে যদি আপনি শেষ কোনো পরামর্শ দিতে চান দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, জ্বর আসলে একটু ধৈর্য ধারণ করুন, প্যারাসিটামল জাতীয় ঔষধ খান, জ্বরের প্যাটার্নটাকে লক্ষ্য করুন, তারপরে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করুন। আমি একটা জিনিস বলবো যে অ্যাওয়ারনেস অনেকটাই ডেভেলপ করার কারণে মানুষ এখন ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক খেতে চায় না। আদারওয়াইজ হয়তো বা ডেঙ্গুতে আমরা প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম। আবার এখন ডেঙ্গুর ভয়ে আমি ওদিন এই গত পরশু একটা মেয়ে পেলাম মেডিকেল কলেজে পড়ে, তার 8 দিন থেকে জ্বর 104 ডিগ্রি, তাকে ডেঙ্গু বলে প্যারাসিটামল দিয়ে রেখে দেওয়া হয়েছে। সো ডেঙ্গু ভেবে আমরা যেন মারাত্মক মানে টাইফয়েডকে মারাত্মক দিকে যেতে না দেই, আমরা যেন নিউমোনিয়াকে খারাপ হতে না দেই। আমাদের এখন ডেঙ্গু হচ্ছে, টাইফয়েড হচ্ছে, আমাদের এখানে নিউমোনিয়া হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। একটু খেয়াল করুন, চিকিৎসকের পরামর্শ নেন, পর্যাপ্ত এবং মিনিমাম ইনভেস্টিগেশন করুন। খুব বেশি ইনভেস্টিগেশন কিন্তু জ্বরের জন্য প্রয়োজন হয় না। একটা সিবিসি, একটা রুটিন প্রস্রাবের পরীক্ষায় কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দিয়ে দেয়। আর ডেঙ্গুর টেস্ট 5 দিন আগে যদি হয় তাহলে NS1টা করুন, 5 দিন পরে হলে ডেঙ্গু অ্যান্টিবডি করুন। দুটোকে একসাথে করার কোনো প্রয়োজন নাই, তাতে আপনার অযথা অর্থের অপচয় হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় আজকে আমাদের দেওয়ার জন্য। স্যার ধন্যবাদ ডক্টর মৌলি, ধন্যবাদ বাংলা ভিশনকে আজকে আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম সিজনাল বিভিন্ন ডিজিজ এবং সেই সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে সমস্যাগুলো ভয়াবহ আকার ধারণ করছে সেই বিষয়টি আমরা কথা বলেছিলাম। আশা করি দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সাথে তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।